অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সামষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায় সামষ্টিক অর্থনীতির মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে তোমাদের কাছে কিছু বিষয় তুলে ধরবো, আশা করি তোমরা উপকৃত হবে। আমাদের প্রথম অধ্যায়ের কিছু মৌলিক প্রশ্ন হলো সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য, সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ, মৌলিক সামষ্টিক অর্থনীতির অভেদসমূহ। আজকে তোমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আসো দেখি সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। সামষ্টিক অর্থনীতির কি কি লক্ষ্য উদ্দেশ্য আছে? অর্থনৈতিক চলক সমূহের মধ্যে সম্পর্ক। কি বলছে? অর্থনৈতিক চলক সমূহের মধ্যে সম্পর্ক, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, বিভিন্ন চলকের মধ্যকার ভারসাম্য মান নির্ণয়। তারপর আছে মুদ্রাস্ফীতি, বেকারত্ব রোধ, আয়ের সুষম বন্টন, লেনদেন ভারসাম্যকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা। এখন তোমাদের বোঝার জন্য আমি একটু বিস্তারিতভাবে বলতেছি যে অর্থনৈতিক চলকসমূহের মধ্যে সম্পর্ক কি। এখন অর্থনৈতিক চলকসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে তোমরা নিচে যে অভেদগুলো আছে এদিকে তাকালে বুঝতে পারবা যে অর্থনৈতিক চলকসমূহ তার মানে কি জাতীয় এর সাথে আমাদের কি কি বিষয় সম্পৃক্ত। একইভাবে যে যে চলকসমূহ আছে সেই চলকসমূহের মধ্যে কি কি সম্পর্ক, ধনাত্মক না ঋণাত্মক সম্পর্ক না সমমুখী সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? সামষ্টিক অর্থনীতির লক্ষ্য বা উদ্দেশ্য যখন আমরা পড়বো তার মাধ্যমে জানতে পারবো। তারপরে আছে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ। সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ তার মানে কি সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা না সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে তা জানতে পারবো। বিভিন্ন চলকের মধ্যকার ভারসাম্য মান নির্ণয়। বিভিন্ন চলকের মধ্যকার ভারসাম্য মান নির্ণয় সেটা কি? সেটা ধরো তোমাদের ভারসাম্য জাতীয় নির্ণয়, সঞ্চয়ের নির্ণয়, তারপরে বলো বিনিয়োগ নির্ণয়। যেটাই বলো যে ভারসাম্য যে মানগুলা সেই মানগুলো আমরা সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যমে জানতে পারবো। মুদ্রাস্ফীতি, একটা সমাজে মুদ্রাস্ফীতি কখনো সুফল বয়ে নিয়ে আসতে পারে না। এই মুদ্রাস্ফীতি রোধ বা মুদ্রাস্ফীতি কিভাবে দূর করা যায় সেই কারণগুলো আমরা এর মাধ্যমে জানতে পারবো। তারপর আছে কি বেকারত্ব রোধ, কি পরিমাণ বেকারত্ব থাকতে পারে, কিভাবে বেকারত্ব রোধ করা যায় এবং বেকারত্ব রোধের জন্য কি কি করতে হয় সেই বিষয়গুলা এই অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে। তারপরে আয়ের সুষম বন্টন, তার মানে কি সমাজে আমাদের জাতীয় সুষম বন্টন হচ্ছে কিনা, সবার মধ্যে এই আয়গুলা ভালোভাবে বন্টন হচ্ছে কিনা তা জানতে পারবো। লেনদেন ভারসাম্যকরণ, দুই দেশের লেনদেনটা কি এক দেশের সাথে আরেক দেশের সাথে হয়, এই লেনদেনটা সুষমভাবে হচ্ছে কিনা, সুষমভাবে আরো ভালোভাবে করার জন্য সুষমভাবে করার জন্য কি কি করতে হয় সেই কারণগুলো এখানে জানতে পারবো। অর্থনৈতিক স্থিতিশীলতা, এখন অস্থিতিশীল অর্থনীতি কোনো দেশের জন্য কি কখনো সুফল বয়ে আনতে পারে না। এই স্থিতিশীল অর্থনৈতিক লক্ষ্যের জন্য কি কি করতে হবে, কি কি করণীয় আর কি কি করতে হবে না তা সবগুলো আমরা সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আসে। এখন তারপরে আছে সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহ। এখন এই চলক সমূহ কি? জাতীয় আয়। এই জাতীয়টা আমরা কিভাবে নির্ণয় করবো? সাধারণত এক অর্থ বছরে আমাদের দেশে যেসব দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হলো আমাদের জাতীয় আয়। তার বাজার মূল্যের সমষ্টি হলো আমাদের এই জাতীয় আয়। তারপরে কি আছে? ভোগ। এই ভোগটা সবসময় আমরা কি সি দিয়ে সিম্বলাইজ করি, ভোগকে সি দিয়ে সিম্বলাইজ করি। এই ভোগটা হলো আমাদের জীবন ধারণের জন্য যতটুকু আমাদের দরকার সেটা হলো আমাদের ভোগ। এই ভোগটাকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়, স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগটা হলো তোমার যে ভোগ মানে ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ দরকার সেটা হলো আমার স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগ হলো যে ভোগটা আমার আয়ের সাথে সম্পৃক্ত, তার মানে কি আমার আয় যখন বাড়বে সেই ভোগটা বাড়বে, আয় যখন কমবে সেই ভোগটা কমে যাবে, সেটা হলো তোমার ভোগ। তার মানে কি ভোগের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হলো স্বয়ংভূত ভোগ আর একটা প্ররোচিত ভোগ। তারপর হচ্ছে সঞ্চয়। সঞ্চয়টা হলো মানুষ যা আয় করে সবটাই কি ভোগ করে না, কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয়। এই যে কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দিলে সেটা হলো তোমার সঞ্চয়। এই সঞ্চয়কে এস দ্বারা সিম্বলাইজ করি। তারপরে আছে বিনিয়োগ। বিনিয়োগটা কি? আমাদের উদ্ধৃত অর্থে যেটা আমরা পুনর্বিনিয়োগ, যেটা আমরা কি উৎপাদনশীল খাতে ব্যবহার করি সেটা আমরা বিনিয়োগ। তার মানে কি ব্যবসায় খাটাচ্ছি, কোনো কিছু উৎপাদনশীল খাতে খাটাচ্ছি, সেটা হলো আমার বিনিয়োগ। অনেকে কি সঞ্চিত অর্থটাই আমরা কি উন্নয়নমূলক কাজে যখন খাটাই, তার মানে উৎপাদনশীল খাতে যখন খাটাই সেটা হবে আমার বিনিয়োগ। তারপর আছে কর্মসংস্থান, দামি স্তর, সুদের হার, সরকারি ব্যয়, নিট রপ্তানি। এখন সরকারি ব্যয় এই সূত্রের মধ্যে তোমার সরকারি ব্যয়টাকে জি দিয়ে সিম্বলাইজ করি এবং এই নিট আয় রপ্তানি যেটা সেটাকে এক্সএন দিয়ে সিম্বলাইজ করি। তার মানে কি সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহ কি কি? জাতীয় আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থান,
দাম স্তর, সুদের হার, সরকারি ব্যয়, নিট রপ্তানি। এই চলক সমূহ দ্বারা আমার কি সামষ্টিক অর্থনীতিটা সমস্ত বিষয় আলোচনা করা সম্ভব। তারপরে আসো মৌলিক সামষ্টিক অর্থনীতির অভেদ। এই অভেদগুলো কি অনেকটা কি তোমরা যদি সূত্র আকারে মনে রাখতে চাও সূত্র আকারে মনে রাখতে পারবে। এখানে দেখো এনএনপি তার মানে কি নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন। জিএনপি থেকে যদি মূলধনের অপচয়জনিত ব্যয়টা বাদ দাও তাহলে আসবে তোমার কি এনএনপি। এখন এনআই, এনআই যখন তুমি বের করবা এই মানগুলা তোমার প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। এই মানগুলা সবগুলো মান দেয়া থাকলে তুমি শুধু ছোট্ট একটা ম্যাথ ফ্যাক্টর করে এই মানটা বের করতে পারবে। এখন এনআই যখন তুমি বের করবা, ন্যাশনাল ইনকাম যখন বের করবা তখন নিট ন্যাশনাল প্রোডাক্ট থেকে বিয়োগ করবে কি পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, তার সাথে আসবে কি সরকারের উদ্ধৃত মুনাফা। এই জিনিসগুলো যোগ করে বিয়োগ হবে আর সরকারের প্রদত্ত ভর্তুকি, এই ভর্তুকিটা এই মান থেকে বিয়োগ হবে। সূত্রটা যদি সূত্রের দিকে আরেকটু খেয়াল করো, এনএনপি মাইনাস যোগ হবে কি কি পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, সরকারি উদ্ধৃত, এই মানগুলো যোগ, সেখান থেকে এই সরকারের উদ্ধৃত মুনাফা থেকে যদি প্রদত্ত ভর্তুকিটা বাদ দাও সেই যে মানটা আসবে সেই সবগুলোর মানটাকে যদি বিয়োগ করো তাহলে আসবে তোমার এনআই। লেখা শেষ হয়ে যাবে। হস্তান্তর পাওনা যেটা সেটাকে টি আর দেওয়া থাকতে পারে, হস্তান্তর পাওনাকে টি আর দেওয়া থাকতে পারে, সরকারি উদ্ধৃত মুনাফা এটাকে এসজি দেওয়া থাকতে পারে, আর ভর্তুকিটা যেটা সেটা এসবি সাবসিডারি। আশা করি যদি সিম্বলাইজ দেওয়া থাকে সেই সিম্বলাইজ মানগুলোকে এভাবে যোগ বিয়োগ করে এনআই বের করবে। এখন দেখো যদি ভোক্তার দিক হতে তোমাদের জাতীয় আয় নির্ণয় করতে বলে, এখানে ওয়াই সমান সমান কি জাতীয় আয়, ওয়াই সমান সমান জাতীয় আয়, ওয়াই জাতীয়। এখন ভোক্তার দিক থেকে যখন তোমাদের জাতীয় বের করতে হবে তখন কি থাকবে ভোগ আর সঞ্চয়। এখানে এস হলো সঞ্চয়, ভোগ আর সঞ্চয় এই দুটো যদি যোগ করে তাহলে তোমার আসবে কি ভোগ এবং সঞ্চয়ের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয়। এখন উৎপাদকের দিক থেকে যখন তোমরা জাতীয় আয় বের করবা তখন ভোগ আর বিনিয়োগ থাকবে, এখানে আয়টা হবে তোমার বিনিয়োগ, বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়। তার মানে কি যদি উৎপাদকের দিক থেকে জাতীয় আসে তখন ভোগ আর সঞ্চয়ের যোগফল আসবে, উৎপাদকের দিক থেকে যদি জাতীয় আসে তাহলে ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয় এই দুটো যোগ করে উৎপাদকের দিক থেকে আসবে। এখন যদি খাত উল্লেখ করা থাকে যদি দুই খাত বিশিষ্ট জাতীয় তাহলে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়, ভোগ আর বিনিয়োগ ব্যয় যদি যোগ করে তাহলে ভারসাম্য জাতীয় আসবে। যদি তিন খাত বিশিষ্ট থাকে তাহলে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়, এই জিটা হলো তোমার সরকারি ব্যয়, জি হলো তোমার সরকারি ব্যয়। জি হলো সরকারি ব্যয়, সেটা হবে দেখো যদি তোমার আমদানি রপ্তানি না থাকে সেটা হবে তোমার বদ্ধ অর্থনীতি, আর যদি আমদানি রপ্তানি থাকে তার মানে কি অ্যাকশন থাকে তাহলে সেটা হবে কি তোমার মুক্ত অর্থনীতি। তার মানে কি এটা হবে তোমার তিন খাত বিশিষ্ট আর এটা হবে তোমার চার খাত বিশিষ্ট। চার খাত বিশিষ্ট যখন অর্থনীতি আসবে তখন ভোগ, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি যখন আসবে তখন সেটা হবে তোমার মুক্ত অর্থনীতি। তার মানে কি চার খাত বিশিষ্ট, তিন খাত বিশিষ্ট, দ্বিখাত বিশিষ্ট। এখন যখন তোমাদের ম্যাথ ফ্যাক্টর আসবে তখন এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে প্রশ্ন করতে হবে এবং তার সমাধান দিতে হবে। আশা করি বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে না, সূত্রগুলোর দিকে একটু খেয়াল রাখবে, সূত্রগুলো বুঝে পড়বে। আর আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের কিছু পারছি। প্রশ্ন আজকের টপিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো।